জামাত ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ ম্যারাথন বৈঠক করেছে। যদিও সেই বৈঠকের বিস্তারিত তথ্য তারা জানায়নি, জাস্ট বৈঠক হয়েছে এটা গণমাধ্যমে জানিয়েছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং ধীরে ধীরে তারা গণমাধ্যমে অনেক কিছু জানাবে এবং ধীরে ধীরে এগুলো আসবে। 9টা থেকে 4টা, 4:30 পর্যন্ত বৈঠক। আপনি চিন্তা করেন, এরকম ম্যারাথন বৈঠক নিকট অতীতে জামাতের নির্বাহী পরিষদ করেছে বলে মনে হয়নি। অনেক বিষয় তারা পর্যালোচনা করেছে গত কয়েক বছরে, বিশেষ করে 2025 সালের কার্যক্রম মূল্যায়ন করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার নানান কর্ম পরিকল্পনা তারা ফাইনালাইজ করেছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী অনুমোদন করেছে, অনেক কিছু হয়েছে, বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়েছে এবং ওভারঅল আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের জন্য সুখবর। কারণ এটা ছোটখাটো না, বড় বড় সুখবর। কারণ জামাত তাদের রাজনীতিকে ঢেলে সাজাচ্ছে। অনেক সংস্কার প্রস্তাব এখানে এসেছে এবং কিছু সিদ্ধান্ত আশাব্যঞ্জক, তার মধ্যে আবার কিছু দ্বিমুখী বিষয় চলে আসে। আমি আসছি সেদিকে। দর্শক, 8 সিটিতে জামাতের প্রার্থী ফাইনালাইজড হয়েছে, নির্বাহী পরিষদ অনুমোদন হয়েছে। যদিও এটা প্রেস রিলিজ দিয়ে জামাত জানায়নি, বাট বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে এবং এটা সত্য কথা। গণমাধ্যমে যারা কাজ করে, এমনকি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিজম করি, অনেক কিছুই আমরা জানতে পারি যেটা স্বাভাবিকভাবে জামাতের নেতারা কল্পনাও করতে পারবেন না, যেটা কিভাবে জানি। আমি একজনের উদাহরণ দিই। আমাদের এক বড় ভাই সেলিম জাহিদ, প্রথম আলোর, উনি জামাতের বিভিন্ন প্যাটের খবর যেভাবে বের করে আনেন, এটা জামাতের নির্বাহী পরিষদ সদস্যরাও জানে না যে কিভাবে বের করে আনেন। উনি কোন জামাত নেতার সাথে কোন জায়গায় চা খান, কোন জায়গায় কফি খান, আর কার বাসায় যান, কিভাবে যান, কোন লাইনে তথ্য জানেন, কার মাধ্যমে কি বিভিন্ন তথ্য জানেন, এটা জামাতের লোকজন জানে না। সাংবাদিকদের কাজই হচ্ছে এটা, যে বিভিন্ন তথ্য তারা জানার চেষ্টা করবে, পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর সংগঠনের স্থিতিশীলতার স্বার্থে সংগঠন বিভিন্ন কিছুতে সিক্রেসি মেনটেন করার চেষ্টা করবে। তো ওভারঅল ট্রান্সপারেন্সি থাকা ভালো। গোপন জিনিস যত কম থাকবে তত সে স্বচ্ছ, তত তার মধ্যে ভেজাল কম। যত গোপন গোপন খেলা খেলবেন, হ্যাঁ, গোপন গোপন খেলা এটা বেসিক্যালি রাষ্ট্রের অনেক ক্ষেত্রে দরকার। এই জন্য সিক্রেসি আইন আছে, সিক্রেসি অ্যাক্ট আছে। যেমন বাংলাদেশের অনেক গোপন জিনিস, এটা যদি ভারত জেনে যায়, পাকিস্তান, চীন জেনে যায়, সমস্যা আছে, এগুলো গোপন রাখতে হয়। শত্রুরা জানলে সমস্যা। এবং পুলিশের অনেক ইন্টেলিজেন্স, অনেক পরিকল্পনা, এগুলো যদি সন্ত্রাসীরা জানে, সমস্যা আছে, এগুলো গোপন রাখতে হয়। কিন্তু একটা রাজনৈতিক দলের কিছু বিষয় আছে গোপন রাখতে হয়, নইলে নেগেটিভ রিয়াকশন হয়। কিন্তু স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম যতটা স্বচ্ছ হবে ততটা ভালো। এজন্যই গণতন্ত্রের একটা উপাদান হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ভেজাল থাকবে না, সবকিছু স্পষ্ট হবে, গোপন গোপন খেলা কম হবে। তো জামাতের এখনো নানান বিষয়ে বা জামাতের নেতাদের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয় যে তাদের মধ্যে গত 15 বছর গোপন থাকতে থাকতে একটা মানসিকতা ঢুকে গেছে। সব কিছুতে তারা গোপন খুঁজে। ভালো কাজ যেটা প্রচার করা উচিত, ওইটাকেও মনে করে যে এখানে গোপন রাখলে মনে হয় ভালো, মানে গোপন রাখতে হবে, এটা তাদের রক্তে মিশে গেছে। এই জন্য সবকিছুতেই কেমন যেন না না অমুকে জেনে গেছে। ভাই, এভাবে করলে কি আপনি পপুলার পার্টি হতে পারবেন, ক্ষমতা যেতে পারবেন? এটা অবশ্য তাদের দোষ না, পরিস্থিতির শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য এই গোপনীয়তা তাদের ট্রেনিং দিতে হয়েছে, শিখতে হয়েছে। সেই রোগটা বা সেই ফেসিবাদী আমলের ট্রেনিংটা এখনো সেখান থেকে তারা মুক্ত হতে পারেনি। এই নির্বাহী পরিষদের বৈঠকে অনেক আলোচনাই হয়েছে, অনেক কিছু তারা গোপন রাখার চেষ্টা করছে, আবার অনেক কিছু সামনে আসছে। যেমন আমার দেশ পত্রিকায় অনেক কিছু স্পষ্ট করে বলেছে, আরো নানান পত্রিকায় বলছে। তার মধ্যে একটা সুখবর হচ্ছে যে জামাতের 25 সালের কার্যক্রমে জামাত খুশি এবং তাদের যে কর্মী বৃদ্ধি, তাদের যে সমর্থক বৃদ্ধি, এটা অনেক হয়েছে। ইতিহাসের সবচাইতে সফল সময় পার করছে জামাত ইসলামী, সবচাইতে পিক জনপ্রিয়তার পিকে আছে জামাত এখন, ইটস ট্রু। এবং 2026 সালের বাকি সময়ে বা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সংগঠনকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায়, এ বিষয়ে বিভিন্ন পরিকল্পনা জামাত করেছে। তো যে পরিকল্পনাগুলো করেছে, যেমন এই ফরেন উইংকে ঢেলে সাজানো, মিডিয়া উইংকে আরো গতিশীল করা, এবং মিডিয়া উইং এর পারফরমেন্স আপনারা দেখছেন অনেক ভালো, এবং যুব ক্রীড়া বিভাগকে আরো গতিশীল করা, এরকম আরো অনেক বিষয়ে জামাত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ঢেলে সাজাচ্ছে, যেগুলো ইতিবাচক। এবং বিভিন্ন জায়গায় তারুণ্যকে প্রাধান্য দেওয়া,
এবং গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে আর একটু ওপেন, আর একটু সাবলীল হওয়ার অনেক সিদ্ধান্ত জামাত তার নির্বাহী পরিষদে নিয়েছে। এগুলো কিন্তু একদম জামাত জানিয়ে দিয়েছে তা না। তো এই যে সংস্কারের উদ্যোগ, ঢেলে সাজানোর উদ্যোগ, দ্যাটস পজিটিভ। 9টা থেকে 4টা পর্যন্ত দীর্ঘ বৈঠক। এখানে 8 সিটিতে জামাতের মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে। এইসব বিষয় নিয়ে আবার বিভিন্ন গণমাধ্যম গুজবও ছাড়া, যেমন খুলনা সিটি কর্পোরেশনে নাকি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ান নির্বাচন করবেন, এটা মিথ্যা কথা। গোলাম পরোয়ান না, ওখানে মাহফুজ নামের একজন ঠিক হয়েছে। তো এখানে ঢাকা উত্তর নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটেছে। ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জামাতের আমির, তিনি চূড়ান্ত প্রার্থী। ঢাকা দক্ষিণে সাদিক কায়েম চূড়ান্ত প্রার্থী। বরিশাল, রংপুর, খুলনা, সিলেট বিভিন্ন জায়গায় প্রার্থী ঠিক হয়েছে। তো এক্ষেত্রে চট্টগ্রাম শামসুজ্জামান হেলালি, এক্ষেত্রে আমি একটা প্রেডিকশন দিই, সেটা হচ্ছে যে জামাত 2টা সিটি কর্পোরেশনে মেয়র পদ পেতে পারে, এটা আমার প্রেডিকশন। ঢাকা দক্ষিণে সাদিক কায়েম জিততে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর এটা এখানে বিএনপি ষড়যন্ত্র করে বা পারবে না, এবং জামাতের সর্বশক্তি নিয়োগ ঢাকা দক্ষিণেই হবে, এটা অটোমেটিক্যালি হবে। এটা সাংগঠনিকভাবে জামাত ঢাকা উত্তরও হিট করার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় না যে পারবে, কারণ সিটি কর্পোরেশন নির্বাচন এটা এমপির চাইতে বড় কিছু। তো এখানে জেতার জন্য যে ধরনের ন্যাশনাল ইমেজ দরকার, বা বর্তমান প্রজন্ম বা বর্তমান যে ট্রেন্ড ভোটারদের, তাদের কাছে যে প্রার্থী যোগ্য সেরকম প্রার্থী হয়নি। সেলিম উদ্দিন প্রবীণ জামাত নেতাই বলা যায়, তিনি মজলুম মানুষ এবং জামাত ইসলামী রাজনীতিতে তিনি অবিচ্ছেদ্য অংশ এবং অসাধারণ বা অবিস্মরণীয় অবদান তার আছে। কিন্তু বর্তমান ঢাকার ভোটারদের যে সাইকোলজি, সেগুলো অ্যাট্রাক্ট করে জিতে আসার মতো পরিস্থিতি। আবার তিনি জাতীয় নির্বাচনে হেরেছেন, এটা একটা নেগেটিভ। পরাজিত প্রার্থীকে মানুষ ভোট দিতে চায় না, যে অলরেডি তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে বা ভোট দেয়নি, তিনি আবার নতুন ভাবে আর এক জায়গায় এসে চাচ্ছেন যে তিনি একবার যান সিলেটে, আরেকবার ঢাকা উত্তরে। তিনি কোন জায়গার ভোটার, কোন জায়গার, এটাও তো প্রশ্ন। তিনি কি সিলেটের ভোটার, গোলাপগঞ্জের না যে জায়গায় নির্বাচন করেন, না ঢাকা উত্তরের? তো এখানে জামাতের প্রচুর ভোট আছে, বাট প্রার্থী সিলেকশনের দুর্বলতার কারণে এখানে আমি মনে করি যে জামাত বেকায়দার প্রয়োজন। জামাতের সর্বশক্তি এখানে নিয়োগ হবে না। সর্বশক্তি বলতে সংগঠন চাইলে যে সর্বশক্তি নিয়োগ করা যায় তা না। যেমন সাদিক কায়েমের পক্ষে দেখবেন ইউরোপ আমেরিকা থেকে অনেকে ছুটে আসে, পুরো বাংলাদেশের দৃষ্টি থাকবে সাদিক কায়েমের দিকে। এই টাইপের হিট প্রার্থী, হেভিওয়েট প্রার্থী দরকার। এটা ঢাকার বাস্তবতা, ঢাকার ভোটারদের সাইকোলজি এটা। তবে রংপুর, সাতক্ষীরার ভোটারদের বাস্তবতা এরকম না, সেখানে আবার অন্য পরিস্থিতি। আর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত জিতবে, এটা আমার প্রেডিকশন। এই 2 জায়গায় কমপক্ষে জামাত জিতুক, বাকি জায়গায় যাতে ভালো করতে পারে সেজন্য আমরা সর্বোত্তক হেল্প করব, সহায়তা করব। ওভারঅল এই 2টা সিটি কর্পোরেশন জিততে পারলে এটা জামাতের জন্য মহা অর্জন হবে। জামাত অতীতে কোনোদিন কোনো সিটি কর্পোরেশনের মেয়র পদ পায়নি, পৌরসভায় পেয়েছে। এবার এই 2টা জিতলে এটা মহা সুখবর হবে জামাতের জন্য।